ফিরে এসেছো। জানতাম তুমি ফিরবেই। তোমাকে যে আসতেই হতো। নমস্কার, আমি তন্ময়। এই গল্পটি শেষে আপনাদের জন্য থাকবে একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে জানিয়ে দেব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে উল্লেখ করব। তবে গল্পটা আপনারা মন দিয়ে পুরোটাই শুনুন। বর্ষার সময় গ্রামগুলোতে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সারাদিন শুধু বৃষ্টির পতনের শব্দ, চারিদিকে সবুজ ভাবটা যেন গাঢ় হয়ে যায়। বাতাসে ভেসে থাকে পচা পাতার গন্ধ, ভেজা মাটির স্যাঁতস্যাঁতে ছোঁয়া। সেই গন্ধের ভিতরেই যেন লুকিয়ে থাকে এক অচিন্ত্রণীয় শূন্যতা, যার টান অদৃশ্য অথচ তীব্র। রবি এসেছিল সেই শূন্যতার ডাকেই। শহরের মানুষ হলেও তার জীবনের সমসময়ই গ্রাম বাংলার প্রতি একটা অদৃশ্য টান থেকেই গেছে। কলেজে পড়তে পড়তেই সে বুঝেছিল যে লোককথা বা অন্ধবিশ্বাস শুধু গল্প নয়, মানুষের মন, মানুষের ভয়, কামনা আর ক্ষতির প্রতিধ্বনি। কিন্তু রবির কাছে সেটা ছিল আরো বেশি ব্যক্তিগত। শৈশবের এক গোপন স্মৃতি তাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে। অল্প বয়সেই সে হারিয়েছে তার বাবাকে। বিভিন্ন জঙ্গলে ঘুরে ঘুরে অজারাকে অনুসন্ধান করাই ছিল ওর বাবার একটা নেশা। তারপর একদিন এক জঙ্গল থেকে ঘুরে আসার পর থেকেই মানুষটা অদ্ভুত এক রোগে ধীরে ধীরে শুকিয়ে গিয়েছিল। ডাক্তাররা এর কোনো কারণ খুঁজে পায়নি। শেষ দিনগুলোতেও বাবা তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলেছিলেন, আমার ভিতরটা আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে রে রবি। যেন কেউ আমার জীবনটা চুষে নিচ্ছে। কিচ্ছু হবে না তোমার বাবা, আমি তোমাকে ঠিক সারিয়ে তুলব। তুমি 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 একদম চিন্তা করো না, বুঝলে? আমি সুস্থ হব না রে রবি, আমি সুস্থ হব না। এটা কোনো রোগ নয় যে ওষুধ খেলেই সুস্থ হয়ে যাব। এ এক কালো ছায়ার অভিশাপের মতো আমার শরীরের রক্তে প্রবেশ করে আছে। আমি কিছুতেই সুস্থ হব না, কিছুতেই না। বাবার সেই দৃষ্টি, সেই শব্দ রবির মনে তৈরি করে দিয়েছিল এক অমোচনীয় ক্ষত। বড় হয়ে সে নিজের অবচেতনে খুঁজতে শুরু করে সেই শূন্যতার মানে। তারপর থেকেই বছরের পর বছর ধরে বহু গ্রামে গ্রামে সে ঘুরে বেরিয়েছে। বন জঙ্গল, বিভিন্ন গ্রাম, পাহাড়, নদীর ধারের পরিত্যক্ত মন্দির, কিংবা কোনো এক গ্রামের কোনো বৃদ্ধের মুখে থেকে শোনা গল্প, লোককথা, উপকথা সবই জমা হয়ে আছে তার নোটবুকে। কিন্তু পুরুলিয়ার ঝালদা অঞ্চলের বানসা পাহাড়ের বুকে এই গ্রামের কাহিনী এগুলো থেকেও বেশ অনেকটাই আলাদা। একটা অদ্ভুত লোককথা চালু ছিল এই গ্রামে। মানুষ মুখে মুখে ফিসফিস করে বলতো, রাতের বেলা বানসার জঙ্গলের মধ্যে যে মন্দির আছে সেখানে গেলে আর কেউ ফিরতে পারবে না। সেখানে যে মূর্তি আছে সে কোনো দেবী নয়, একজন প্রেতাত্মা। আর জঙ্গলের মধ্যে থেকে মন্দিরে যাওয়ার রাস্তাটা ওটা পুরোটাই একটা গোলক ধাঁধা। সেই গোলক ধাঁধায় যে ঢুকবে তার জীবন রসের মতো টেনে নেবে ওই প্রেতাত্মা। রবির বুকের ভিতর যেন অদ্ভুত একটা সাড়া জাগিয়েছিল ওই রসের মতো শুষে নেওয়ার কথাটা শুনে। একটা
একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। তবে কি বাবার বলা সেই কথা আর গ্রামের এই অভিশাপ একই জায়গা থেকে জন্ম নিয়েছে? তাই এই শূন্যতার ফিসফিসানির উৎস খুঁজতে আসাটা রবির কাছে কেবলমাত্র কোনো উৎস সন্ধান নয়, বরং ব্যক্তিগত অনুসন্ধান। গ্রামের লোকেরা ভয়ার্ত গলায় উচ্চারণ করত নামটা, যেন চাপা উত্তেজনা আর কৌতুক একসঙ্গে মিশে আছে সেই শব্দে। অর্ণমূর্তির প্রেত করবি। এই গ্রামে এসে রবি উঠেছে মানিক দাদার বাড়িতে। বয়স আন্দাজ 50-এর কাছাকাছি। মানিক দাদার সাথে রবির আলাপ করিয়ে দিয়েছিলেন ওর কলেজেরই জুওলজি ডিপার্টমেন্টের প্রফেসর জয়ন্ত বাবু। আসলে মানিক দাদা জঙ্গল এবং গাছপালা সম্বন্ধে অনেক কিছুই জানেন। রবি এখানে আসছে শুনে জয়ন্তবাবু মানিক দাদাকে ফোন করে জানিয়েছিলেন যে এখানে কোথাও একটা থাকার ব্যবস্থা করে দিতে। কিন্তু রবি জয়ন্ত স্যারের পরিচিত যে, সেটা শুনেই মানিকদা নিজেই বললেন যে ওনার বাড়িতে থাকার জন্য। যদিও রবির এই ব্যাপারে কোনো অসুবিধা হয়নি, কারণ দাদার বাড়িতে খুব বেশি লোক নেই, শুধুমাত্র দাদা আর ওর বউ তনুজা বৌদি। তোমার নিজের বাড়ি মনে করেই থেকো, কোনো অসুবিধা হলে আমাকে বলো, কেমন? আমি আছি সব সময় তোমার সাথে। তনুজা মানিক দাদার থেকে অনেকটাই ছোট, অন্তত রবির দেখে তো তাই মনে হয়েছে। তনুজা বৌদির উপস্থিতিতে একটা অদ্ভুত আবহাওয়া ছিল। বয়সের দিক থেকে 30-এর বেশি হবে না সে, কিন্তু তার শরীরে যেন একটা পরিণত আকর্ষণ মিশেছিল। লম্বাটে গড়ন, ঘরের কাজ করার অভ্যাসে গড়ে ওঠা সরু অথচ মজবুত কোমর, আর চলাফেরার ভেতর দিয়ে ভেসে ওঠা এক ধরনের অনিচ্ছাকৃত নমনীয়তা। এসব কিছুই রবির চোখ এড়িয়ে যেত না। গমের মতো শরীরের রঙে একটা অদ্ভুত উষ্ণতা লেগে থাকত, আর তার টানা টানা কালো চোখে মাঝে মাঝে এমন একটা তৃষ্ণা ফুটে উঠত যা রবিকে রীতিমতো অস্বস্তিতে ফেলত। সেই তৃষ্ণা যেন রবিকে ছুঁয়ে যেতে চাইত, কিন্তু সে মুখে কিছুই বলতো না। মানিক দাদার সাথে বয়সের এত ব্যবধান থাকা সত্ত্বেও তনুজার ভিতরে ক্লান্ত গৃহবন্দী নারীর ছাপ ছিল না, বরং ঘরের ভিতর দিয়ে হাঁটার সময় তার আঁচলের হালকা দোলনে, মাথার ভেজা চুল থেকে গড়িয়ে পড়া জলের ফোঁটা, কিংবা পেট থেকে কোমরের থেকে গড়িয়ে আসা ঘামের ফোঁটায় সব কিছুতেই যেন একটা চাপা উষ্ণতার সুর বাজত। রবি চেষ্টা করত না তাকাতেই, কিন্তু তনুজার চোখে সেই অদ্ভুত না পাওয়ার ব্যথা আর শরীরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা যৌন আবেদন তাকে প্রতিবারই টেনে নিত নিজের অজান্তেই। প্রায় 3 দিন কেটে গেছে দাদার বাড়িতে আতিথেয়তা উপভোগ করে। এবার আসল জিনিস, কাজে তাকে নামতেই হবে। গতকাল রবি ও নোটবুকটা হাতে নিয়ে একটু গ্রামটাতে বেরিয়েছিল স্থানীয় লোকজনের সাথে কথা বলতে। যা তার মনে হচ্ছে যে মন্দিরটা জঙ্গলের এই দিকেই হবে। একজন স্থানীয় লোককে আনতে চেয়েছিল সে, কিন্তু কেউ এই অভিযানে তার সঙ্গ দিতে রাজি হয়নি। কেউ যেতে চায় না ওই অভিশপ্ত মন্দিরে। বলছি, তুমি যদি আমার সাথে ওই জঙ্গলে যাও তাহলে আমার খুব ভালো হয় আর কি। লালটু ঘোষ চাষাভূষ লোক, মনে সাহস থাকলেও ওখানে যেতেই তার প্রচন্ড ভয় করছে। যদি কিছু হয়ে যায় তাহলে তার পরিবারের কি হবে? তবে লালটুর পাশে দাঁড়িয়ে থাকা রাজু মনে মনে ভাবছিল, সে যদি রবির সাথে যায় তাহলে হয়তো রবির অনেক উপকার হতে পারে। তাই সে নিজেই বলল, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি যেতে পারি আপনার সাথে, যদি আপনি বলেন আর কি। রবি কথা বলতে যাচ্ছিল, তার আগেই লালটু রবিকে সতর্ক করে বলল, আপনি শহরের মানুষ, গ্রামে এসেছেন ঘুরতে। গ্রামটাই ঘুরুন, খাওয়া দাওয়া করুন, যতদিন ইচ্ছে থাকুন,
খামোখা জঙ্গলের ভিতরের মন্দির সম্পর্কে জেনে সেখানে গিয়ে নিজের জীবনের ঝুঁকি কেন টেনে আনবেন? ওখানে গেলে কেউ ফেরে না, মৃত্যু পদে পদে ধাওয়া করে ওখানে। আর রাজু, তোর যদি মনে হয় যদি যেতে পারিস, তবে এইটুকু বলতে পারি, এটা তোর শেষ দিন। এই কথা শুনি রাজু ভীষণ ভয় পেয়ে গেল। অগত্যা একাই চলেছে রবি, হাতে নোটবুক আর ক্যামেরা। তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে একটা লোককথা যত পুরনো হয়, যত গভীরে মানুষের মনে গেঁথে বসে, ততই তার চারপাশে তৈরি হয় এক অদৃশ্য ক্ষমতা। শুরুতে হয়তো সেটা থাকে নিছক একটা গল্প হিসেবেই, গ্রামের কারোর বলা অদ্ভুত অভিজ্ঞতা বা রাতের আধারে শোনা ফিসফাস গল্প মাত্র। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গল্পের গভীরতা বাড়তে থাকে। ভয়, বিশ্বাস আর কুসংস্কারের মিশেলে সেটা ধীরে ধীরে এক অন্য মাত্রা পেয়ে যায়। মানুষ যখন একই কাহিনী বারবার শুনে, বারবার বলে, তখন সেই কাহিনীর ভিতরে তৈরি হয় এক অদ্ভুত কম্পন। সেই কম্পনই যেন ভয় জন্মায়, আর ভয়ের সাথেই জন্ম নেয় বিশ্বাস। যাই হোক, জঙ্গলের পথে সন্ধ্যা ধীরে ধীরে নামছিল। আকাশে বাকি আলো যেন মিশে যাচ্ছিল গাছের গাঢ় ছায়ার ভিতরে। রবি একাই হাঁটছিল সেই পথ ধরে। মাটির উপর ছড়িয়ে থাকা পদা পাতার আস্তরণে তার প্রতিটি পদক্ষেপে একটা অদ্ভুত শব্দের মায়াজালের সৃষ্টি হচ্ছিল। আর সেই শব্দের প্রতিধ্বনি হচ্ছিল চারপাশে শূন্যতায়। সেই শব্দে রবির নিজের বুকের ভিতরটাও যেন কেঁপে উঠছিল। গাছগুলোকে দেখাচ্ছিল ভেজা কাকের মতো। ডালপালায় জমে আছে বৃষ্টির জলের দাগ, আর তাতে জড়িয়ে আছে লতানো গাছগুলো। সন্ধ্যের আলো গাঢ় হতে হতে কেমন যেন এক ধরনের ভারী স্তব্ধতা নেমে এলো। ঠিক সেই মুহূর্তেই রবি টের পেল কিছু একটা বদলেছে। শব্দ থেমে গেছে, এমনকি বাতাসেও যেন নিজের নিঃশ্বাস আটকে রেখেছে। চারপাশে সবকিছু কেমন যেন স্তব্ধ হয়ে আছে, এমনকি তার নিজের হৃদস্পন্দনটাও যেন একটা অস্বাভাবিক নীরবতায় স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক তখনই সেই নীরবতার বুক চিরে এলো এক অদ্ভুত শব্দ। নরম সিক্ত যেন শরীরের স্পর্শকাতর জায়গাগুলোর উপর দিয়ে কারোর আঙুল বুলিয়ে নেওয়া হচ্ছে। সেই শব্দে রবির গা শিউরে উঠল। অজান্তেই থেমে গেল তার পা। শ্বাসটাও যেন আটকে গেল এক মুহূর্তের জন্য। সামনের ঘন কুয়াশার ভিতরে কিছু একটা যেন নড়ে উঠল। রবি তাকালো চোখ মুচকে। কুয়াশার স্তর ভেদ করে ধীরে ধীরে যেন ফুটে উঠল দুটো চোখ। অন্ধকারের ভিতর থেকে তারা তাকিয়ে আছে রবির দিকেই। সেই চোখের দৃষ্টি ঠান্ডা নয়, কেমন যেন উষ্ণ, তীব্র, যেন সোজা তার স্নায়ুর ভিতরে গিয়ে বিঁধছে। রবির মনে হলো এই চোখগুলো যেন কেবল ওই জঙ্গলের নয়, ওই গল্পেরও নয়, বরং কোনো নাম না জানা সত্যার চোখ। কিন্তু যেন হচ্ছে না, তার পায়ের নিচে জমে থাকা পাতাগুলো যেন আরো ভিজে উঠছে ঘাম আর অজানা ভয়ে। কুয়াশা ঘনিয়ে এলো আরো, আর সেই দুটো চোখের দৃষ্টি যেন ক্রমশ কাছে চলে আসছে। রবির সমস্ত চেতনা ধীরে ধীরে গিলে নিচ্ছে। রবির বুকের ভিতর কেউ যেন অজান্তেই মাদল বাজানো শুরু করেছে। গলা শুকিয়ে কাঠ, কিন্তু চিৎকার করার ক্ষমতা নেই। মনে হচ্ছিল চারপাশের বাতাস যেন তাকে চেপে ধরছে। সেই দুটো চোখের তীব্র দৃষ্টি এমনভাবে তার স্নায়ুতে ঢুকে যাচ্ছিল যেন শরীরের ভিতর দিয়ে কাঁপন ছড়িয়ে পড়ছে। হঠাৎ কুয়াশার ভিতর থেকে খুব ধীরে ধীরে যেন একটা অবয়ব গড়ে উঠতে লাগলো। স্পষ্ট নয়, ধোঁয়ার মতো তুলছে, কিন্তু অদ্ভুতভাবে চেনা একটা গন্ধ ভেসে এলো বাতাসে। চেনা অথচ ভুলে যাওয়া। রবির হঠাৎই মনে হলো এই গন্ধটা সে এর আগেও পেয়েছে, কোথাও কাছাকাছি, না কারোর শরীর থেকে,
গরম ত্বক, হালকা ঘামের মিশ্র গন্ধ, দুটো চোখের চারপাশে তখন ধীরে ধীরে ফুটে উঠছে একটা মুখ, নারীর মুখ। ঠোঁটের কোণে অদ্ভুত এক টান, চোখে একই সাথে কোমলতা আর হুকুমের সুর। ঠিক তখনই রবির মাথার ভিতরে ফিসফিস করে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ। ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে কাছে ডাকছি। তনুজা বৌদি! অবাক হয় রবি। তনুজা বৌদির গলা শুনতে পেলাম বলে মনে হলো না? যেন 1000 মাইল দূর থেকে আসছে, অথচ কানে এমন ভাবে গেঁথে যাচ্ছে যে রবি আর নিজে চিন্তা আলাদা করতে পারছে না। তার হাত কাঁপছে, পা আর 1 ইঞ্চি নড়ছে না, কিন্তু তবু যেন কোন এক অদৃশ্য শক্তি তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই চোখের দিকে, সেই মুখের দিকে। কুয়াশা গলে গলে পথ ছেড়ে দিচ্ছে, আর এক মুহূর্তের জন্য রবি হঠাৎ টের পেল সে নিজের ইচ্ছেতে হাঁটছে না। এই পথ, এই ডাক, এই চোখ, সবকিছু যেন অনেক আগেই ঠিক হয়েছিল। হঠাৎ রবির পায়ের নিচে কিছু নরম জিনিসের চাপ পড়ল। সে তাকিয়ে দেখল ভিজে পাতার নিচে জমে থাকা এক ফালি স্যাঁতস্যাঁতে কাপড়। কাপড়ের ভেজা গন্ধটা যেন মুহূর্তে চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ল। সেই গন্ধে মিশে থাকা তনুজা বৌদির অদ্ভুত উষ্ণ উপস্থিতি যেন রবির বুকের ভিতরে ঢুকে গেল কেমন করে। আর পরের সেকেন্ডেই সেই চোখের তীব্র দৃষ্টি যেন এক ঝটকায় ঝুঁকে এলো তার দিকে। এক মুহূর্তের জন্য রবির গা দিয়ে ঠান্ডা শিহরণ নেমে এলো। না 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 না, এখানে থাকা যাবে না। কিছু একটা আছে এখানে, মানে কিছু একটা। পাগলের মতো ছুটতে থাকলো রবি। বুকের ভিতরে যেন দম আটকানো অনুভূতির মতো ধুকপুক করছিল হৃদস্পন্দন। শ্বাসের প্রতিটা টান যেন গলা দিয়ে ছিঁড়ে বেরিয়ে আসছে। জঙ্গল তখন পুরো অন্ধকারে ডুবে গেছে। গাছের ডালপালা, ভেজা পাতার গন্ধ আর স্যাঁতস্যাঁতে বাতাস মিলেমিশে একটা ভারী স্তব্ধতা তৈরি করেছে। পিছনে যেন কিছু একটা ছায়া দৌড়চ্ছে, নাকি সে নিজেই নিজে ছায়া নিয়ে দৌড়চ্ছে বোঝার সময় তার নেই। কোথাও একটা পালিয়ে লুকাতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। হঠাৎ করেই সামনে ভেসে উঠল একটা ধ্বংসাবশেষ। দেখে মনে হয় যেন পুরনো মন্দির। ভাঙা পাথরের গায়ে শ্যাওলার আস্তরণ, কোথাও কোথাও ফাটল দিয়ে বেরিয়ে এসেছে সরু শিকড়। রবি হাঁপাতে হাঁপাতে থমকে দাঁড়ালো। মন্দিরের ভাঙা দরজার ভিতর দিয়ে হালকা এক রকমের গন্ধ বেরোচ্ছে, পুরনো ধূপ, ভিজে মাটি আর কেমন যেন একটা ওই সোঁদা গন্ধের মিশ্রণ। পাঁচির ভেঙে পড়া দরজা দিয়ে ভিতরে ঢুকতেই রবি চোখে পড়ল একটা ভাঙা দেবীর প্রতিমা। মাথাটা অর্ধেক ভাঙা, চোখের জায়গায় অন্ধকারে ছায়া জমে আছে। প্রতিমার ভাঙা ঠোঁটের রেখা যেন অচেনা একরকম হাসিকে টেনে রেখেছে। চারপাশে ঝরা পাতা মাটিতে পুরু স্তর তৈরি করেছে। পায়ের নিচে নরম শব্দ তুলে দেবে এমন ভিজে আর পচা গন্ধ। আর ঠিক তখনই যেন বাতাসে হঠাৎ একটা বদল এলো। সেই স্যাঁতস্যাঁতে গন্ধের ভিতরে ভেসে উঠল অন্য কিছু, একটা বুনো শরীরের আষ্টে গন্ধ, উষ্ণ, আর্দ্র আর ভয়ঙ্করভাবে জীবন্ত। রবির বুকের ভিতর দিয়ে একটা হিম স্রোত বয়ে গেল যেন। সেই গন্ধটা অদ্ভুতভাবে চেনা, যেন খুব কাছের, যেন কারোর শরীর থেকে সরাসরিভাবে বেরিয়ে আসছে। রবি নিজের মনেই বলল, গন্ধটা খুব চেনা চেনা লাগছে। মনে করতে পারছি না আমি ঠিক কেন মনে করতে পারছি না। আমি আমি কি হলো আমার? রবি শ্বাস বন্ধ হয়ে এলো যেন সেই গন্ধে। ও ধীরে ধীরে তাকানোর চেষ্টা করলো পিছনে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বাতাসের ভিতর দিয়ে বয়ে গেল
হাওয়ার মতো একটা শব্দ, যেন এক অদৃশ্য কেউ এক নিমেষে খুব কাছে এসে দাঁড়ালো তার ঠিক পিছনে। ধীরে ধীরে গলার হাড় পর্যন্ত কেঁপে উঠতে উঠতে সে পিছনে ফিরল। কুয়াশা যেন কোনো অদৃশ্য এক হাত দিয়ে ছিঁড়ে ফেলা হলো এক পলকে, আর সেখান থেকে বেরিয়ে এলো সে। কুয়াশার বুক চিরে ধীরে ধীরে ফুটে উঠছে একটা অবয়ব। প্রথমে দুটো চোখ তীব্র আর উষ্ণ, তারপরে ঠোঁটের অস্পষ্ট রেখা, তারপর কাঁধ বেয়ে নেমে আসা ভেজা চুলের ছায়া, যেন আজ অন্ধকার নিজেই শরীর পেয়েছে। ভয়ে রবির হাত পা হিম হয়ে গেল। ঠিক তখনই মাথার ভিতর দিয়ে হঠাৎ ভেসে এলো সেই চেনা গলার ফিসফিসানি। ফিরে এসেছ? জানতাম তুমি ফিরবেই। তোমাকে যে আসতেই হতো। শব্দটা যেন একসাথে কোমল অথচ ভয়ঙ্কর। রবি বুঝতে পারল সে পালিয়ে আসেনি, তাকে ডেকে আনা হয়েছে। এতক্ষণে সমস্ত ঘটনা, কেন যে সে এখানে এসেছে, সবকিছুই যেন নিমেষে ভুলে গেল রবি। এক অপরূপ নারী যেন কুয়াশার বুক থেকে ধীরে ধীরে গড়ে উঠছে তার শরীরে। লম্বা ভেজা চুল কাঁধ বেয়ে ঝরে পড়ছে মাটিতে, চুলের ডগা থেকে টুপটাপ ফোঁটা গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। ফ্যাকাশে শরীর ম্লান আলোয় কেমন যেন মোমের মতন মিশ্রণ। তবু সেই ফ্যাকাশে সাদা শরীরের ভিতরেই লুকিয়ে আছে কেমন একটা অদৃশ্য স্রোত, এক শ্বাসরুদ্ধকর টান। চোখ দুটি যেন শূন্যতার গভীর থেকে ফুটে উঠেছে। সেই চোখের ভিতর নেই কোনো স্বপ্ন, নেই কোনো আলো, কেবলই গভীর অন্ধকার। তবু সেই শূন্যতার ভিতরই যেন এক অদ্ভুত কামুক সত্তা লুকিয়ে আছে। এই দৃষ্টি যেন শুধুই দৃষ্টি নয়, রবির আত্মা পর্যন্ত ছুঁয়ে ফেলেছে। রবির বুকের ভিতর কেমন একটা শিরশিরে কাঁপন ছড়িয়ে পড়ল। ওর পা দুটো দুর্বল হয়ে উঠল, কিন্তু পা আর 1 ইঞ্চিও নড়ল না, যেন মাটির সঙ্গে ওর শরীরের বন্ধন ছিঁড়ে গেছে। এখন কেবল সে দাঁড়িয়ে আছে শূন্যের মধ্যে। সেই নারী ধীরে ধীরে এগিয়ে এলো কাছে। তার চলার কোনো শব্দ নেই, কিন্তু সে চললে বদলে যায় বাতাসের গন্ধ। মাটির স্যাঁতস্যাঁতে গন্ধের ভিতর ঢুকে পড়ল তীব্র উষ্ণ ঘামের গন্ধ। প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে সেই গন্ধ যেন রবির ফুসফুসে ঢুকে তাকে পুড়িয়ে দিচ্ছে। আর তারপর গায়ে ছোঁয়া লাগতেই রবির পুরো শরীর যেন ঝাঁকুনি খেয়ে উঠল। ঠান্ডা নয়, বরং এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল ওর সারা গায়ে। এমন উষ্ণতা যেন একসঙ্গে জীবন আর মৃত্যু স্পর্শ। সেই উষ্ণতায় এক মৃদু স্পন্দন, যেন ত্বকের ভিতরে লুকিয়ে আছে হাহাকার, না পাওয়ার দীর্ঘশ্বাস আর কামনার ঢেউ, যা একসঙ্গে তাকে টেনে নিচ্ছে অজানা এক অন্ধকার গভীরতার দিকে। রবি বুঝতে পারল এটা শুধু একটা ছোঁয়া নয়। ঠিক তখনই চারপাশের পাতাগুলো হঠাৎ সাড়া দিল মচমচে শব্দে, যেন প্রতিটি স্পর্শে প্রতিধ্বনি মাটির উপরে গড়িয়ে পড়ছে। সেই শব্দে কেঁপে উঠল কুয়াশার স্তর, বাতাসে ছড়িয়ে পড়ল একটা গরম ভিজে ত্বকের গন্ধ। নারীর মুখ তখন রবির এত কাছে যে তার শ্বাসের উষ্ণতা গলায় গিয়ে লাগছে। একটু সময় থেমে থাকার পর রবির কানের কাছে মুখ এনে খুব ধীরে ধীরে ফিসফাস করে উঠল সেই কণ্ঠ। এই, আমার কাছে এসো, এসো। তো তোমার কাছে আমি যাব, কিন্তু রবির মুখের ভিতর থেকে তখন শুধুই কাঁপন নয়, বরং একটা অদ্ভুত টান ছড়িয়ে পড়ল। সে বুঝে ওঠার আগেই নারী ঠোঁট মিশে গেল তার ঠোঁটে। সেটা শুধু চুম্বন নয়, বরং যেন এক শিকারী অন্ধকার তার জীবনের যাবতীয় আলো, যাবতীয় রস চুষে নিচ্ছে এক নিমেষে।
সেই স্পর্শের সঙ্গে সঙ্গে দুনিয়াটা যেন গলে যেতে লাগলো কুয়াশার মধ্যে। রবি চোখ ঝাপসা হয়ে এলো, মাথার ভিতর সবকিছু মিলিয়ে গিয়ে কেবল একটা উষ্ণ অন্ধকারে ডুবে গেল তার সমস্ত চেতনা। হঠাৎ একটা আওয়াজে সম্বিত ফেলল রবির। সামনে দাঁড়িয়ে আছে মানিক দাদা। আপনি এখানে এই সময় কেন এসেছেন জানেন না? এই জঙ্গলে রাতের বেলা কেউ আসে না, আর আপনি এইখানে মজা করতে এসেছেন। ফিরে যেতে পারবেন তো? মনে তো হয় না। সে আপনাকে গিলে খাবে, একেবারে গিলে। পালিয়ে যান বলছি, এখান থেকে পালিয়ে যান। যা দেখছেন সব মনের ভুল, কোনোটাই সত্যি নয়। কেউ থাকে না এখানে। চলে যান, চলে যান বলছি এখান থেকে। কিছু বলতে পারল না রবি। কি যে হচ্ছে তার সাথে? আর আর সামনে কি সত্যি ওই মানিক দাদাই দাঁড়িয়ে আছে, নাকি এটা সত্য নয়? ঠিক পরের মুহূর্তেই মাথার ভিতরে যেন ধাক্কা মারল সেই শব্দ। ফিসফিস করা কণ্ঠস্বর, যা দূর থেকে নয়, ঠিক তার কানের কাছে এসে যেন বলে গেল, আমার কাছে এসো। এসো না, এসো। রবির মাথা গরম হয়ে যেতে লাগলো। সে চিৎকার করে বলল, না না না, আমি যাব না, আমি যাব না তোমার কাছে, কিছুতেই যাব না। কে তুমি? কে তুমি? কেন করছো এরকম? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। রবির পা দুটো হঠাৎ আলগা হয়ে এলো। সে দাঁড়িয়ে থাকতে পারল না। তারপর আর তার কিছুই মনে নেই। যখন তার জ্ঞান ফিরল, তখন সে মানিক দাদার ঘরে খাটের ওপরে শুয়ে আছে। ঘাম কপাল বেয়ে চোখে এসে পড়ছে, কিন্তু সে চোখ তুলতে পারছে না। মনে হচ্ছিল এই ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরের প্রতিটি দেওয়ালের ফাঁক দিয়ে যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। আর সেই কণ্ঠটা যেন এখনো তার কানের কাছে নয়, বরং রবির বুকের ভিতর থেকেই বেরিয়ে আসছে। একটা মুহূর্তের জন্য ওর মনে হলো ও ঘরের ভিতরে নেই, বরং সে সেই দাঁড়িয়ে আছে ওই জঙ্গলের ভিতরেই। ভেজা পাতা ওর স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ মিশে এক হয়ে গেছে। বাস্তবের সীমানা যেন ঝাপসা হয়ে গেল চারপাশে। রবি ঠোঁট কামড়ে চোখ বন্ধ করল, কিন্তু সেই ফিসফিসানি ততক্ষণে যেন ও রক্তের স্রোতের সঙ্গে মিশে গেছে। রবি, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমি তো তোমাকেই চাই। তোমার শরীরটা যে আমার বড্ড ভালো লাগে। এসো না আমার কাছে। এসো। একটা অদ্ভুত উত্তেজনা যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল রবির শরীরের প্রতিটি শিরা উপশিরায়, যেন ও রক্তের ভিতরে কেউ অদৃশ্য হাত চালাচ্ছে। ঘরের দরজা ঠেলে বাইরে বেরোনোর মুহূর্তেই বুকের ভিতর কেমন একটা অজানা উত্তাপ জমে উঠল রবির। আর সাথে সাথেই সামনের বাস্তব দুনিয়াটা যেন দুলে উঠল কুয়াশার মতো। বাইরে পা বাড়াতেই হোঁচট খেল সে। উঠানের ওপাশ থেকে তনুজা আসছে রান্নাঘর থেকে বেরিয়ে, হাতে খাবারের থালা। গরম ভাতের হালকা বাষ্প উঠছে বাতাসে। ওর লাল জেলি শাড়ি যেন ম্লান আলোয় অদ্ভুত উজ্জ্বল লাগছিল। ভেজা চুলের মোটা গোছা কাঁধ ভেয়ে নেমে এসেছে পিঠের ওপর। সেই ভেজা চুল থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা জল ওর কাঁধে পড়ে যেন রবির কানে কানে কিছু বলছে। রবির বুকের ভিতরটা হঠাৎ করে কেঁপে উঠল। বাবা, জ্ঞান ফিরলো তাহলে তোমার অবশেষে।
যাক, স্বস্তি পেলাম। এখন এই গরম গরম খাবারটা খেয়ে নাও দেখি। আর কেন গেছিলে ওই জঙ্গলে? কিসের টানে? রবি কিছুই বলতে পারল না, কেবলই তনুজা বৌদির মুখের দিকে তাকিয়ে রইল। তনুজা বৌদি আবার বলল, আচ্ছা শোনো, একটা কথা বলি। তোমার দাদা বিশেষ কাজে বাইরে গেছে, কদিন ফিরবে না। আমাকে বলে গেছে তোমার যত্ন নিতে। কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো, আমি তোমার কাছেই আছি, সব সময় আছি। রবি মাথা নাড়ালো। তনুজা বৌদি কথাটা বলেই ঘরের মধ্যে ঢুকে গেল। রবি দেখল তনুজা হাঁটছে ধীরে ধীরে, হাতে থালা, তবু যেন পুরো শরীরের ছন্দটা অন্যরকম। পা ফেলার মাঝে মাঝে এক অদ্ভুত স্থিরতা, চোখের কোণে হালকা ভিজে আলো। ঠিক সেই মুহূর্তেই তনুজা ক্ষণিকের জন্যই তাকালো রবির দিকে, কিন্তু সেই দৃষ্টি রবির বুকের ভিতরে ঝড় তুলে দিল। সে নিজেও ভালো করে বুঝতে পারল না তনুজা বৌদির সেই দৃষ্টিতে ভয়, আকর্ষণ, নাকি এক অদৃশ্য শূন্যতার ফিসফিসানি। ওই চোখে এমন কিছু একটা ছিল যা রবিকে একই সাথে ঠেলে দিচ্ছিল কামনা আর অস্বস্তির মাঝখানে। যেন একটা না পাওয়ার গোপন কান্না, যা শব্দ ছাড়াই ফেটে পড়ছে রবির বুকের ভিতর। রবির পায়ের নিচে মাটি যেন হঠাৎ কেঁপে উঠল। বাতাসের ভিতর দিয়ে ভেসে এলো হালকা সেই গন্ধ, ভেজা ত্বক আর গরম শ্বাসের মিশ্রণ। মুহূর্তের জন্য মনে হলো সে এখনো সেই স্বপ্নের ভিতরেই আছে। আর তনুজা, সেই নারী, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে কুয়াশার বুক চিরে। আর ঠিক তখনই যেন হঠাৎ সময়ের নিঃশ্বাস থেমে গেল। চারপাশের বাতাস যেন শান্ত হয়ে এলো। উঠোনের উপরে ভাসতে লাগলো একটা অদ্ভুত স্তব্ধতা, এতটাই ঘন যে মনে হচ্ছিল বাতাসের ভিতরেও যেন অদ্ভুত শব্দ বেঁধে গেছে। যেন মনে হচ্ছিল বাতাসের ভিতরেও যেন শব্দ জমাট বেঁধে গেছে। রবির মাথার ভিতরে তখন কুয়াশা চুইয়ে চুইয়ে পড়ছে। সেই কুয়াশার ফাঁক দিয়ে ভেসে উঠল কিছুক্ষণ আগে স্বপ্নে দেখা সেই মন্দির, ধ্বংসস্তূপ, ভাঙ্গা দেবীর প্রতিমা, ঝোড়া পাতার ভেজা গন্ধ, আর সেই নারী, সেই ত্বক ভেজা চুল আর অদ্ভুত উষ্ণ দৃষ্টি। আর ঠিক সেই মুহূর্তেই তনুজা বৌদির কণ্ঠ যেন ফিসফিস করে তার কানের কাছে বেজে উঠল, আমার কাছে এসো। তুমি আসছো না কেন আমার কাছে? এসো। রবির বুকের ভিতরটা যেন কেঁপে উঠল অজানা এক ধাক্কায়। তাহলে কি এই সেই নারী, সেই স্বপ্নের রহস্যময়ী, নাকি নাকি তনুজার নিজেই আস্তে আস্তে মিশে গেছে সেই কুয়াশার ভিতরে? অদ্ভুত এক তাড়নায় সমস্ত শরীরের নিয়ন্ত্রণ যেন চলে গেল রবির। ও না চাইতেও যেন এক পা নিজে থেকে এগিয়ে গেল তনুজার দিকে। প্রতিটি ধীর পদক্ষেপের সঙ্গে উঠোনের মাটি যেন কেঁপে কেঁপে উঠছিল হালকা শব্দহীন স্পন্দনে। তনুজা কাছাকাছি আসতেই রবি শ্বাস যেন ভারী হয়ে এলো। ও শরীরে যেন একটা অদ্ভুত অদৃশ্য আগুন ছড়িয়ে পড়েছে। মুহূর্তের মধ্যেই পরিবেশ বদলে গেল। কোথায় গেল সেই দিনের আলো? এত ঘন অন্ধকার, চারপাশে সেই অচেনা ভয়ানক জঙ্গল। রবির গলাটা কেঁপে উঠল, যেন কণ্ঠের ভিতর জমাট বেঁধে আছে ভয় আর অনুনয়। এই প্রথমবার সরাসরি উচ্চারণে ভাঙল সেই অদ্ভুত নীরবতা। কিন্তু রবির মনে হলো এই শব্দ যেন অনেক দূরের কুয়াশার ওপাশ থেকে ভেসে আসছে। এটা বাস্তবে নয়। তনুজার দৃষ্টি কাঁপছে, শরীর শক্ত হয়ে গেছে, তবুও যেন একটা অদৃশ্য টান ধরে রেখেছে তাকে। রবির চোখের ভিতর তখন অন্য কিছু একটা বাস করছে। সেই দৃষ্টি আর মানুষের নয়, যেন মন্দিরের সেই কুয়াশা ধীরে ধীরে ঢুকে বসেছে তার চোখের ভিতর। ঠোঁটের কোণায় অদ্ভুত এক হাসি, বুকের ভিতর শ্বাস চলছে হাঁপড়ের মতো।
একটা অচেনা ক্ষুধা ক্রমশ ছড়িয়ে পড়ছে ওর স্নায়ুর ভিতরে। এক ঝটকায় রবিকে টেনে নিল তনুজা নিজের দিকে। সময়টা যেন জমে গেল বরফের মতো। ওর ভেজা চুল থেকে জলের ফোঁটা রবির বুকে গড়িয়ে পড়তেই হঠাৎ চারপাশে ছড়িয়ে পড়ল সেই মাতাল করা বনগন্ধ। ভিজে ত্বকের উষ্ণতা আর সেই পচা শুকনো পাতার গন্ধ যা আসছিল মন্দিরের ভিতর থেকেই। রবির আঙ্গুলগুলো কাঁপছিল উত্তেজনায়, কিন্তু সেই কাঁপুনি ছিল কামনার, ভয়ের নয়। আঙুলে ডোগা যেন নিজে থেকেই খেলা করতে লাগলো তনুজার সারা শরীরের ওপর। ঠোঁট বেয়ে নামলো গলার নিচে, সেখান থেকে বুকের কোমল অংশে ক্রমশ বক্ষ যুগল মথিত করে নাভি ছুঁয়ে আস্তে আস্তে সেই হাত শেষমেশ গিয়ে থামলো তনুজার উরুসন্ধিতে। তনুজার চোখে মুখে যেন একটা অদ্ভুত তৃপ্তির হাসি, যেন বহু প্রতীক্ষিত অপেক্ষার অবসান হতে চলেছে। দেহটা যেন কেঁপে কেঁপে উঠছিল তনুজার হাতে স্পর্শে, আর প্রতিটি ছোঁয়ায় রবির মনে হচ্ছিল সে যেন রক্ত মাংসের কাউকে ছুঁচ্ছে না, সে যেন ধীরে ধীরে প্রবেশ করছে লোককথার সেই নারীর দেহের ভিতরেই। এ যেন অনেকটাই সাধনার মতোই। বারবার রবির কানের মধ্যে সেই একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, আমার ভেতরে প্রবেশ করো রবি, আমি আর পারছি না, এসো এসো, তোমাকেই চাই আমি। কত বছর ধরে তোমার জন্য আমি অপেক্ষা করে আছি। এসো এসো আমার কাছে, আমার ভেতরে প্রবেশ করো। শব্দটা যেন ক্রমশ রবির রক্তের ভিতরে ঢুকে গিয়েছিল। বাস্তবে সমস্ত সীমানা ভেঙে গিয়ে সে তখন কেবল একটা সত্য জানত, এই নারী আর তনুজা নয়, এই নারী আর মাটির মেলি দেহ নয়, এটা সেই গোলক ধাঁধা, সেই অভিশাপ, সেই শূন্যতা যা এতদিন ঢাকছিল তাকে। রবি চোখের ভিতর তখন কুয়াশা জমে অন্ধকার হয়ে উঠেছে, যেন বাইরের কোনো এক শক্তি তার স্নায়ু দখল করে নিচ্ছে। তনুজার চোখ মুহূর্তের মধ্যে বেশ ভারিত হয়ে উঠল। সেই চোখে কামনার ঝড়, আবার অদ্ভুত এক তৃপ্তির আনন্দ। তনুজা যেন শূন্যে ভাসছে, রবি নিজেও ভাসছে, আর রবির মুখের মধ্যে থেকে যেন শরীরের সমস্ত শক্তি শুষে নিচ্ছে তনুজা। রবির দম আটকে আসছে, গলার ভিতর ক্ষীণ এক আর্তনাদ জমে উঠছে, কিন্তু সেই শব্দ বেরোবার আগেই রবির বুকের ভিতর ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত মিশ্রণ, উষ্ণতা আর অন্ধকার। এভাবে কতক্ষণ যে কেটেছিল তা কেউ জানে না, যেন সময় নিজেই থমকে দাঁড়িয়েছিল। শুধু ভেজা পাতার পচা গন্ধ কেমন করে যেন রবির প্রতিটি শ্বাসের সঙ্গে মিলেমিশে একটা অদ্ভুত ছন্দ তৈরি করছিল। নিঃশ্বাস যত দ্রুত হচ্ছিল, পাতার শব্দও যেন তত তীব্র হয়ে উঠছিল। তারপরে এক সময় হঠাৎ করে সব থেমে গেল, যেন কেউ অদৃশ্য হাত বাড়িয়ে সময়ের ঘড়িটাই থামিয়ে দিয়েছে। রবির যখন সম্বিত ফিরল, সে দেখল সে মাটিতে বসে হাঁপাচ্ছে। বুকটা কেমন যেন ফাঁকা হয়ে গেছে, অথচ ভিতরে এখনো ধকধক করছে অদ্ভুত উত্তাপ। কাঁপছে তার সারা শরীরটা, ভয়ে, ক্লান্তিতে, নাকি অন্য কিছুর নেশায় সে নিজেও বুঝতে পারল না। ঘরের ভিতরটা যেন অপরিচিত হয়ে গেছে। ঘরের এক কোণে ওটা কি পড়ে আছে? একটা দেহ মাটিতে পড়ে আছে। ওটাতে কি আর কোনো প্রাণ নেই? ওটা কার মৃতদেহ? মাটিতে কিছুটা ঘষে ঘষেই রবি এগিয়ে গেল মৃতদেহের কাছে। মুখটা দেখা মাত্রই আতঙ্কে চমকে উঠল সে। মানিক দাদা, তাহলে কি এই তনুজা বৌদি? এই নারী কি শুধুই নারী, নাকি সেই মন্দিরের দেবী যার শরীরের ভিতর শূন্যতা লুকিয়ে আছে? কেন তার চোখে কেবল কামনা আর আক্ষেপের অদ্ভুত মিশ্রণ? হ্যাঁ, রবি ঘর থেকে বেরিয়ে এলো ভয়ে। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। রবি আর এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়াতে শুরু করল।
কোন দিকে যাবে সে নিজেও জানে না। সামনের বানসার সেই মায়াময়ী জঙ্গল, চারপাশের নীরবতা যেন রবিকে এক লহমায় গিলে নিল। কোনো শব্দ নেই, কেবল সে আর বানসার জঙ্গল। আর একটা অদ্ভুত টান, সেই চেনা গন্ধটা নাকে ভেসে আসছে। মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল ওর, কারণ এই গন্ধ সে চিনেছে। এটা শুধু তনুজার নয়, এটা সেই মন্দিরের, সেই ভাঙা প্রতিমার, সেই কুয়াশার বুক থেকে উঠে আসা নারীর। যেন দুটো গন্ধ মিশে গেছে একই স্রোতে, এক অদ্ভুত মিলনে। রবি বলল, সবকিছু তাহলে এক? হ্যাঁ, এটা কি করে সম্ভব? এভাবে যে কতক্ষণ কেটে গিয়েছিল সে নিজেও জানে না। সময় স্রোত যেন থেমে গিয়েছিল নিজে থেকেই। হুঁশ ফিরল যখন, তখন সে টের পেল যে তার শরীরটা পড়ে আছে স্যাঁতস্যাঁতে ভেজা পাতার উপর। মাটির ঠান্ডার স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে আসছে তার নিজের হাঁপানোর শব্দের সঙ্গে। চারপাশে কেউ নেই, কোনো ছায়া, কোনো পায়ের শব্দ, কিছুই নেই। কিন্তু বাতাসে এখনো ভেসে বেড়াচ্ছে সেই গন্ধ, ভেজা ত্বকের উষ্ণতা, মানুষের দেহে লুকানো তাপ, আর কোথাও গোপনে মিশে থাকা মৃত্যুর শীতলতা। চোখ তুলে চারিদিকে তাকালো সে। জঙ্গলের অন্ধকার যেন আরো গাঢ়, আরো ভারী হয়ে উঠেছে। এমন একটা স্তব্ধতা যা কেবল নীরব নয়, যেন শ্বাসরোধ করা অচিন্ত্রর বুকের ভিতর দিয়ে একটা ঠান্ডা কাঁপুনি বয়ে গেল। এখন আর কেউ তাড়া করছে না তাকে, কিন্তু সেই নারী, কেবল বাতাসে তার হাসির একটা রেশ কানে ভাসছে। কোথায় গেল সে? এখানে ছিল মনে হলো। সত্যি কি এখানে কোনো কেউ ছিল? সে কি পালালো, নাকি নাকি কখনো কেউই ছিল না? মাথার ভিতর যেন অজানা আশঙ্কা, সন্দেহ আর ভয় ঘুরে বেড়াতে লাগলো। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। ভাঙা মন্দিরের ধ্বংসস্তূপ তখনও নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। কাঁপা আঙুল দিয়ে ছুঁয়ে দেখলো ফাটল ধরা দেওয়ালটাকে। স্যাঁতস্যাঁতে পাথরের গায়ে আঙুল বোলাতেই মাটি খসে পড়ল আলগা হয়ে। আর সেই ফাঁক দিয়ে যেন উকি দিল কিছু অদ্ভুত আঁকাবাঁকা ছবি। এক জঙ্গল, এক মহময়ী নারী মূর্তি, চোখে মুখে কামুকতার ছাপ। তার নিচে অস্পষ্টভাবে লেখা রয়েছে কিছু শব্দ। সে কুঁকড়ে বসে চোখ কুঁচকে পড়তে লাগলো মুছে যাওয়া অক্ষরগুলো। তারপর শব্দগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো কুয়াশার মতোই। আমি করবি, এই আমার সত্তা। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো যুগ যুগ ধরে। আমি থাকবো, হ্যাঁ আমি থাকবো। আমি থাকবো। রবির বুকটা হঠাৎ যেন ছেদ করে উঠল, যেন ওই অক্ষরগুলো শুধু লেখা নয়, বরং মাটির নিচ থেকে উঠে আসা কোনো কণ্ঠস্বর। তার নিজের নিঃশ্বাসের শব্দও যেন হারিয়ে গেল মুহূর্তেই। কানে বাজতে লাগলো কেবল শত শত মাদলের শব্দ, তার সাথে ঝোড়ো বাতাসের শনশন শব্দ। তবুও সে নড়ল না, পালালো না। তার পা যেন শিকড় গেঁড়ে রইল সেই জায়গায়, কারণ রবি তখনও বুঝে গিয়েছিল যে ওই অক্ষরগুলোর ভিতরে কিছু একটা রাখা আছে তার নিজের জন্য। তনুজা আসলে কোনো সাধারণ রমণী নয়। এই সেই লোকমুখে প্রচলিত হয়ে আসা প্রাচীন প্রেতাত্মা, যার আসল নাম করবী। নিঃশ্বাস আটকে গেলেও সে থেকে গেল সেই জঙ্গলেই, ভাঙা মন্দিরের ভিতর। যেন সেই গোলক ধাঁধার ডাক এখনো তার বুকের গভীরে শূন্যতা কেটে কেটে বাড়ছে।
যে বারবার ফিরে আসে নানানভাবে নানান রূপে, যার হাত থেকে পালানোর কোনো পথ নেই। এরপর রাতের পর রাত সেই করবী রবির কাছে ফিরে আসত। রবির জন্য সময় যেন হারিয়ে গিয়েছিল। ছিল না কোনো দিনের আলো, ছিল না দিনের কোনো হিসাব, সাল তারিখ, কিছুই। শুধু গাঢ় অন্ধকারের ভিতরে সে আর মন্দিরের ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে ঢুকে আসা সেই অবয়বের মধ্যে সীমারেখা মুছে যেত প্রতি রাতে। প্রতিটা স্পর্শে রবি অনুভব করত সে যেন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। কেবল শরীর নয়, বরং তার ভিতরের কিছু একটা যেন ক্ষয়ে যাচ্ছে প্রতিবার। সে নিজের শক্তি, উষ্ণতা, এমনকি অস্তিত্বের সূক্ষ্ম সুতোগুলো ধীরে ধীরে টেনে নিচ্ছে সেই প্রেতাত্মা করবী। কিন্তু তবুও পালানোর কথা মনে আসতো না ওর। ওই নারীর চোখে তাকালেই রবি থমকে যেত, কারণ ওই চোখে শুধু কামনা ছিল না, ছিল এক অদ্ভুত হাড়ের ভিতরে ঢুকে যাওয়া দুঃখ। প্রতিটা মিলনে, প্রতিটা স্পর্শের সময় রবির মনে হতো সে যেন ভোগ করছে না, বরং ফুঁপিয়ে কাঁদছে। যেন এই কামনা কোনো সুখ নয়, বরং শাস্তি। একদিন শেষ রাতে যখন সেই নারী মন্দিরের অন্ধকারে ভেসে উঠল, চারপাশের শুকনো পাতাগুলো যেন নিজেরাই নড়ে উঠল। বাতাসে একটা অচেনা ভার। রবি বুঝল আজ কিছু একটা আলাদা, আজ হয়তো কিছু শেষ হতে চলেছে। রবির ক্রমশ শুকিয়ে যাওয়া শরীরটার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো সেই অবয়ব। কিন্তু আজ মুখটা আর আগের মতো নয়, সৌন্দর্যের অনেকটা যেন খসে গেছে। তার মিশ্রণ ত্বক ভাঙা পাতার মতো ফেটে গেছে জায়গায় জায়গায়। চোখে তীব্র ক্ষুধা, যেন মাটির ভিতর থেকে উঠে আসা কোনো প্রাচীন সত্তার। রবি কেঁপে উঠল, তবু দৃষ্টি সরাতে পারল না। নারী তার কানে ঝুঁকে ফিসফিস করে বলল, এই শেষবার আমার ভেতরে এসো, আমাকে গ্রহণ করো। এসো না, এসো। কণ্ঠস্বরটা যেন মাটি আর শূন্যতার মিশ্রণ। সেই শব্দের সাথে সাথে মন্দিরের চারপাশের বাতাস থেমে গেল। পাতার মজমজে শব্দ থেমে গিয়ে ছড়িয়ে পড়ল নীরবতা। রবি অনুভব করল আজ শুধু শরীর নয়, এই নারী যেন কিছু একটা স্থায়ীভাবে ছিঁড়ে নিয়ে যাবে তার ভিতর থেকে। রবির বুকের ভিতরটা হঠাৎ করে শূন্যের মতন কেঁপে উঠল। সে বুঝতে পারল না কবে থেকে চারপাশের মাটিটা এরকম নরম হতে শুরু করেছে, ঠিক যেন চোরাবালির মতো। পায়ের নিচে যেন আর মাটি নেই, বরং শুকনো পাতা স্তর। আর সেই স্তর ধসে যাচ্ছে ধীরে ধীরে। তার নিজের ভিতর থেকেও কিছু যেন ঝরে পড়ছে। রক্ত নয়, নিঃশ্বাস নয়, বরং যেন অস্তিত্বের কোনো সূক্ষ্ম স্রোত। নারীর শরীরের দিকে হাত বাড়াতেই রবির আঙুল অদ্ভুত এক অনুভূতি ধরা দিল। চামড়ার নিচে উষ্ণ মাংস নয়, যেন ঝরে পড়া পাতার ভঙ্গুরতা। প্রতিটা স্পর্শে যেন ওর শরীরটা খসে খসে যাচ্ছে। সে ওকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু সেই জড়িয়ে ধরার মধ্যেই অনুভব করল অস্বাভাবিক একটা শীতলতা। রবি যখন সেই নারীকে স্পর্শ করার জন্য তার গায়ে হাত রাখল, সেই মুহূর্তেই একটা অদ্ভুত শব্দ উঠল, মজমজ। যেন পর্ণমোচী উদ্ভিদের মতো শীতের আগে পাতা ছড়িয়ে দেওয়ার মতো মৃত পাতাগুলো চূর্ণ হচ্ছে। প্রতিটা স্পর্শে সেই শব্দ আরো জোরালো হতে লাগলো। তার মাথার ভিতর ধীরে ধীরে একটা কণ্ঠস্বর ভেসে উঠল, তুমি এখন আমার মধ্যে, চিরকালের জন্য, চিরকালের জন্য। কিন্তু সেটা তার নিজের নয়। করবী রবির কানের কাছে মুখ নিয়ে এলো। নিঃশ্বাসহীন কাঁপা কাঁপা এক ফিসফিসে কণ্ঠে রবিকে শেষবারের মতো বলল। এই শব্দের সাথে সাথেই যেন তার পায়ের নিচের সবকিছু ভেঙে পড়ল। যেন সে ডুবে যাচ্ছে এক অন্তহীন, এক অন্ধকারের ভিতর।
যেখানে কেবল শুকনো পাতার গন্ধ আর সেই নারীর উষ্ণ শূন্য আলিঙ্গন। একদম শেষ মুহূর্তে সে দেখল এই ভঙ্গুর নারী যেন তার চেনা, বহু পুরনো, যেন বহু যুগ আগের। পরের দিন বেলাতে গ্রামেরই কয়েকজন গরু নিয়ে যাবার সময় প্রথমে দেখল জঙ্গলের মধ্যে শুকনো পাতা স্তূপের মধ্যে কিছু একটা অস্বাভাবিক পড়ে আছে। কাছে যেতেই বোঝা গেল সেটা একটা মানুষ। মুখ মাটির দিকে উপুর হয়ে পড়ে আছে দেহটা, কিন্তু ভালো করে দেহটাকে উল্টে চিৎ করে শোয়াতেই তাদের বুক কেঁপে উঠল। আরে এটা তো একটা মৃতদেহ। শুধু মৃত্যু নয়, দেহের অবস্থা যেন ভয়ঙ্কর। চামড়াটা শুকিয়ে পাতলা হয়ে গেছে, যেন ভিতরে সমস্ত রস, সমস্ত প্রাণশক্তি শুষে নিয়েছে কেউ। হাড়ির গাঁটে গাঁটে কেবলই টান টান চামড়া। আরেকটা জিনিস দেখেই গ্রামের একজন চিৎকার করে উঠল, দেখো দেখো, শরীরের কোনো রক্তের ছিটে ফোঁটা পর্যন্ত নেই। মুখটাও ভালো করে বোঝা যাচ্ছে না, যেন বহুদিন হয়েছে মারা গেছে, কিন্তু তাও কোনো গন্ধ বের হচ্ছে না। যেন যেন কেউ সমস্ত রক্ত শুষে নিয়েছে। আর একজন বলল, ওরে বুঝতে পারছিস না, এ আর কারোর কাজ নয় রে, এ সেই প্রেতকর্মীর কাজ। না হলে এই জঙ্গলের মধ্যেই এই মৃতদেহ পড়ে থাকবে কেন? প্রেতকর্মী নিজেই একে টেনে এনে ফেলেছে। যা বলেছিস রাজু। কি অবস্থা করেছে দেখ একবার, ভালো করে মুখটাও চেনা যাচ্ছে না। বাপ রে বাপ, সত্যি সত্যি এই জঙ্গল, ওই মন্দির অনেক ভয়ানক। জানি না আমাদের কি হবে। কেউ চিনতে পারল না রবির মৃতদেহটাকে। দেহে সেই ভাঙা শুকনো চেহারা কোনো পরিচিত মুখের সঙ্গে মেলানো যাচ্ছিল না। বেলার দিকে পুলিশ এলো, চারপাশ ঘিরে রেখে দেহটাকে নিয়ে গেল তারা। অস্বাভাবিক মৃত্যু হিসাবে পাঠানো হলো ময়না তদন্তে। কয়েকদিন বাদে রিপোর্ট আসতেই সকলের ভ্রু কুঁচকাল। মৃতদেহটি আর কারণ নয়, কিছুদিন আগে গ্রামে ঘুরতে আসা এক তরুণ যুবকের, যার নাম রবি সামন্ত, যে উঠেছিল এই গ্রামেরই মানিক মণ্ডলের বাড়িতে। আজ থেকে কয়েকদিন আগে মানিকের মৃতদেহটা তারই বাড়িতে পড়ে থাকতে দেখা যায়। আর মানিকের বউ তনুজা এবং শহর থেকে ঘুরতে আসা রবি বেমালুম হাওয়া হয়ে যায়। সবাই ধরে নেয় মানিককে খুন করে তার অল্প বয়স্কা স্ত্রী সেই যুবকের হাত ধরে পালিয়েছে। কিন্তু সেই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেল পুরুলিয়ার ঝালদা অঞ্চলের বানসা পাহাড়ের জঙ্গলের মধ্যে। কিন্তু পুলিশের মাথায় ঘুরপাক খেতে লাগলো একটা অদ্ভুত তথ্য। যুবকের মৃতদেহ পাওয়া গেল ঠিকই, কিন্তু মানিক মণ্ডলের স্ত্রীর কোনো হদিশ পাওয়া গেল না। কেউ কেউ বলল এই দুটো খুনই মানিক মণ্ডলের স্ত্রী তনুজাই করেছে। আবার কেউ কেউ বলল এই সেই প্রেতকর্মীর কাজ। কিন্তু আমরা জানি, যে যাই বলুক আর যেভাবেই বলুক, এই দুই মৃত্যুর পিছনে আসলেই দায়ীটা কে? যতক্ষণ জঙ্গলের মধ্যে মানুষজন আর পুলিশের আনাগোনা ছিল, ততক্ষণ মন্দিরটা যেন সেখানে ছিল না। সবাই চলে যেতেই যেন ধীরে ধীরে ফুটে উঠল সবার অলক্ষ্যে, আদৌ কি সেখানে কোনো মন্দির আছে? হয়তো কেউ জানেও না। আর যারা জানি, যারা দেখতে পায়, তারা বারবার ফিরে আসে রবির মতনই, কখনো বাস্তবে, কখনো বা কল্পনায়, আবার কখনো স্বপ্নে। কারণ তারাই পছন্দ, তারাই নির্বাচিত, আর তারাই বাছাই করা। তবে সেদিন ভোরের কুয়াশা কাটতেই মন্দিরের ভাঙা দেওয়ালের এক কোণে আবার ফুটে উঠল অচেনা অক্ষর, যেন রাতের অন্ধকার নিজের হাতে লিখে গেছে সেই বাক্য। আসলে বর্ণমোচী উদ্ভিদ শরীরের অতিরিক্ত জল ঝরে যাওয়া থেকে বাঁচার জন্য শীতের শুষ্ক পরিবেশ আসার আগে তাদের নিজেদের পাতা ঝরিয়ে দেয়। তারপর শীতের শেষে যখন বসন্ত আসে, তখন আবার নতুন করে জন্ম নেয় তাদের শরীরের কচি পাতা। করবী কোনো সাধারণ নারী নয়, বহুকাল আগে থেকে চলে আসা মানুষের অন্ধবিশ্বাস কিংবা আসলে কামুকতায় পূর্ণ
এবং তৃপ্তির বাসনায় ঘুরতে থাকা কোনো এক প্রেতাত্মা, যা বেঁচে থাকার জন্য দরকার হয় নতুন কোনো প্রাণীর। তারপর পেয়ে গেলেই নিজের সমস্ত কামনা বাসনা পূর্ণ করে ঝরিয়ে ফেলে দেয় পর্ণমুচির পাতার মতো। তারপর অপেক্ষা করতে থাকে বসন্তের, কখন আবার নতুন পাতা গজাবে সেই আশায়। বাতাসে আবার ভেসে উঠল সেই গন্ধটা, ভিজে শরীর, হালকা ঘামের মিশ্র গন্ধ, কেমন যেন উষ্ণ আর তীব্র, যেন পুরো জঙ্গলটাই নিঃশ্বাস নিচ্ছে নতুন এক তৃপ্তির আনন্দে। আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, রবি কোন জঙ্গলে গিয়েছিল? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব। তবে যারা উত্তর দেবেন তারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নাম সেটা কমেন্টে নিশ্চয়ই লিখবেন। ঝড়ের রাতে নিশে আসে এই গল্পে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম: যাদবপুর থেকে বলেছে নবীন পাল, মেদিনীপুর নারায়ণগড় থেকে বলেছে সৈকত সিংহ, হাওড়া লক্ষণপুর থেকে বলেছে অভিজিৎ মণ্ডল। মমিতা ভাড়া সঠিক উত্তর দিয়েছেন, তবে তিনি কোথায় থেকে আমাদের গল্প শুনছেন তা বলেননি। চাম্পাটি থেকে বলেছে সনদ হালদার, পশ্চিম মেদিনীপুর থেকে বলেছে আলপনা দত্ত, হুগলি হরিপাল থেকে বলেছে মনোজিৎ। রূপম মাহাতো সঠিক উত্তর দিয়েছেন, তবে তিনিও কোথায় থেকে গল্পটি শুনছেন তা বলেননি। বারুইপুর থেকে বলেছে অমিত মণ্ডল, কোচবিহার থেকে বলেছে রাকা কুমোর, বাঁকুড়া থেকে বলেছে সুমন ঘোষ, কেরালা থেকে বলেছে এস কে শাহরুল, হায়দ্রাবাদ নিউ সিটি থেকে বলেছে সোনামণি গাইন, হাওড়ার খালপাড় থেকে বলেছে সাথী মাইতি, উত্তর 24 পরগনা বেরাটি থেকে বলেছে শায়েরি চক্রবর্তী, দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বলেছেন হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল, বারুইপুর জেলার কাছ থেকে বলেছে শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এছাড়াও আরও অনেকেই প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু সঠিক উত্তরটা হবে বিনয় তালুকদার। শুনছিলেন আজকের গল্প সুমন পাপাই নস্করের কলমে পর্ণমোচীর প্রেত করবি। আজ গল্প পাঠে ছিল তন্ময়, বিভিন্ন চরিত্রে ছিল সুমনা, দীপক ও সৌম্য। পোস্টার ডিজাইন করেছে দীপক, সাউন্ড ডিজাইন ও এডিটিংয়ে ছিল তন্ময়। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।